স্বাগত ডেটলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। রক্তে ভেজা 21শে আগস্ট আজ 2004 সালের এই দিনে আওয়ামী লীগের সমাবেশে সন্ত্রাসী হামলায় নিহত হন 24 জন। দেশের ইতিহাসে এমন কিছু কলঙ্কজনক অধ্যায় থাকলেও ক্রমশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি খেলাধুলায় আসছে অভূতপূর্ব সাফল্য। ক্রিকেটের পর এবার ফুটবলে সাফ অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার গৌরব অর্জন করেছে আমরা। জয়ের নায়কদের সঙ্গে কথা হবে আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ অনূর্ধ্ব 16 ফুটবল দলের কোচ সৈয়দ গোলাম জিলানী, আছেন বাংলাদেশ অনূর্ধ্ব 16 ফুটবল দলের অধিনায়ক শাওন এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সত্যজিৎ দাস রূপু। রূপু ভাই, আপনার কাছে আগে যাচ্ছি আমরা দেখি যে বাংলাদেশে ক্রীড়াঙ্গন বলেন, শিল্প সাহিত্য সব ক্ষেত্রেই অনেক প্রতিভা আমরা দেখতে পাই। হঠাৎ করে তারা স্বপ্রতিভায় উজ্জ্বল হয়ে ওঠেন, কিন্তু এদের অনেকেই হারিয়ে যান, ফাইনালি তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এই যে আমাদের তরুণ কিশোররা এত বড় একটা গৌরব আমাদের জন্য বয়ে আনলো এবং দারুণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে সাফল্য আনলো, এদের মধ্য থেকে এরা যেন গড়ে উঠতে পারে ফুটবলার হিসাবে, জাতীয় দলে অবদান রাখতে পারে, দেশের সীমানা ছাড়িয়ে বাইরের বিশ্বে ফুটবল খেলে যেন আমাদের গৌরব উজ্জ্বল করতে পারে বাংলাদেশকে। সেই জন্য আপনাদের ফুটবল ফেডারেশনের পরিকল্পনা কি? ধন্যবাদ আপনাকে। এটা শোকের মাস আগস্ট। প্রথমে আমি স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যে ঘাতকের বুলেটের আঘাতে যে তার পরিবারের যে সদস্যরা বা এবং অন্যান্যরা যে নিহত হয়েছিলেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। এবং সেই সাথে স্মরণ করতে হয় যে 21শে আগস্টে আইবি রহমান সহ যে 27 জন মারা গিয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আজকে শুরু করছি। আপনি যে কথাটুকু বলছিলেন, আমাকে প্রথমেই বলতে হয় যে জিলানী কোচ এবং শাওন অধিনায়ক আছে, তাদেরকে অভিনন্দন জানিয়েছি, আবারও অভিনন্দিত করতে চাই আমি। এবং সেই সাথে একটু পিছনের দিক থেকে আমি শুরু করতে চাই বিষয়টুকু, আসলে তাদের এই উত্থানটা কোথা থেকে। বলতে পারেন যে ফুটবল ফেডারেশন ডেভেলপমেন্ট কমিটিকে একটা দায়িত্ব দিয়েছিল যে আপনার এইজ গ্রুপের একটা খেলা হবে, যেটা সাফ আন্ডার 16। তার জন্য একটা শক্তিশালী টিম গঠন করা। কতদিন ধরে আপনারা এই টিমটা গড়ে তুলছেন? হ্যাঁ, আমি সেটা বলছি, এই যে এই টিমটা গঠন করা এবং এই টিম গঠন করে এই টিমটাকে এই টুর্নামেন্টে খেলানো। ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায় আপনার এটা একটা এই দায়িত্বটুকু নিজের কাঁধে নিয়ে, আমার মনে হয় যে প্রেসিডেন্ট সাহেব যে সালাউদ্দিন সাহেব যে দায়িত্ব দিয়েছিলেন সেটাকে দায়িত্ব নিয়ে তার যে কো চেয়ারম্যান ফজলুর রহমান বাবুল, সেই সাথে আমি আছি, বা আবার হাসানুজ্জামান বাবলু যে কোচ, উনিও আছেন, যে তো আরও যে রকিব ভাই সহ আরও অনেকে, যে আমাদের ইলিয়াস, আমরা যে কমিটিটা আমরা প্রথমে আমরা চেষ্টা করেছি একটা সারা দেশ থেকে খেলোয়াড়দেরকে কিভাবে বাছাই করা যায়, সেই পরিকল্পনার অংশ হিসাবে আমরা একটা টুর্নামেন্টের আয়োজন করি, যেটা সেলর বা ফুফে আন্ডার 15 টুর্নামেন্ট নামে অনুষ্ঠিত হয়েছে। খেলার বাছাইয়ের জন্য জন্যই আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করি। এই বছরই করেছিলেন? এই বছরই আপনার 28শে জুন এই টুর্নামেন্টটা শুরু হয়েছিল। তা থেকে কতজন খেলোয়াড় আপনারা বাছাই? এটাকে আমরা এমন ভাবে করেছিলাম যে আপনার উপজেলা থেকে যাতে খেলাগুলো আপনার খেলোয়াড়দেরকে বাছাই করা যায়। প্রথমে উপজেলা থেকে জেলা থেকে আমরা আমাদের খেলাগুলো আপনার প্লেয়ারদেরকে বাছাই করার এরকম একটা প্রক্রিয়া ছিল। তো 61টা জেলা আপনার এখানে পার্টিসিপেট করেছে এবং এই যে খেলাটা হয়েছে যে সেলর আন্ডার বাফুফে আন্ডার 15 টুর্নামেন্ট, এখান থেকে প্রথমে প্রায় 200 জনের মতো খেলোয়াড়দেরকে আমরা বাছাই করেছি। এবং এই যে বলতে পারেন যে আমাদের বিএফএফ এর যে কোচরা আছেন তারাই এটাই খেলোয়াড়দেরকে বাছাই করেছে। এবং করার পরিপ্রেক্ষিতে এটা দেখা গেল যে আপনার আমাদের হাতে খুব বেশি সময়ও ছিল না। এটাকে এই খেলাটুকু আপনি জানেন হয়তো আগামী 23 তারিখ থেকে, আগামী পরশুদিন থেকে এই টুর্নামেন্টটার ফাইনাল রাউন্ডটা অনুষ্ঠিত হবে। তো 8টা ভেন্যুতে ডিস্ট্রিক্টগুলি পার্টিসিপেট করেছিল। এই যে খেলোয়াড়গুলো বাছাই করা হয়েছিল, আমরা এটাকে একটা ব্রেক দিয়েছি, ফাইনাল রাউন্ডটা কিন্তু এখনো আয়োজন করিনি, খেলোয়াড়দেরকে বাছাই করে এই টুর্নামেন্টে খেলানোর জন্য। আমার প্রশ্নটা ছিল যে আমি যাচ্ছি আপনার ওখানে, খেলোয়াড়দেরকে আপনারা পরবর্তীতে এটাকে আবার বাছাই করার পরিপ্রেক্ষিতে 67 জন হয়েছে। 67 জন থেকে এটাকে 36 জনের একটা দলে গঠন করা হয়েছে। এবং এই দলটাই পরবর্তীতে আমরা সিলেটে নিয়ে গিয়ে আমাদের যে জানেন যে একটা ফুটবল একাডেমি আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, সেই একাডেমিতে খেলোয়াড়দের জিলানী এবং তার সাথে যারা আজকে নায়ক বলতে পারেন যে মানিক, টোটাম এবং রাহেল, তাদেরকে এই দায়িত্বটুকু দেওয়া হয়েছিল টিমটাকে গড়ে তোলার জন্য। তো সেই টিমটাই আজকে এই কতদিন তারা সিলেট ক্যাম্পে প্রশিক্ষণ, খুব বেশি সময় পায়নি তারা, আমার জানা মতে যে এই টুর্নামেন্টটা তাদের একটা প্র্যাকটিস টুর্নামেন্ট হয়েছে, এরপরে তারা 20 দিন সময় পেয়েছিল এই টুর্নামেন্টে নিজেদেরকে গড়ে তোলার জন্য। তো একটা সম্পূর্ণ প্রশ্ন করি, আপনি বলেছেন যে উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায় থেকে যেন খেলোয়াড়
তুলে আনা যায় সেজন্য আপনাদের উদ্যোগ ছিল, অবশ্যই সেটা ভালো উদ্যোগ। আপনারা সেই উদ্যোগে কতটা সাড়া পেয়েছেন? একদম ধরেন গ্রাসরুট লেভেল থেকে কতজন প্লেয়ার আপনারা পেয়েছেন? আপনি যে একটা টিমে যদি 20 জন করে খেলোয়াড় ধরেন, 61টা টিম পার্টিসিপেট করেছে। ফাইনাল টিমে আপনার কতজন এসেছে একদম মাঠ পর্যায়ে থেকে? আমরা এটাকে প্রথমে আপনার 67 জন না, আমি করেছিলাম। বলছি এই 20 জনের মধ্যে 36 জন। ঢাকার বাইরের বা একদম গ্রাম পর্যায়ের প্লেয়ার গ্রাম পর্যায়ে আমার মনে হয় ঢাকার এখানে 3 জন কি 4 জন সবই খেলোয়াড় ঢাকা। আছে। এটা বিরাট আর বাকি সাফল্য সবটুকু- ডেফিনেটলি। আমি যাচ্ছি একটু সৈয়দ গোলাম জিলানির কাছে, আবার আসবো আমি আপনার কাছে। এই উপমহাদেশে তো অনেকগুলো দেশি ফুটবল খেলে, আমরা দেখি ভারত খেলে, ভুটান খেলে, নেপাল খেলে, নানা দেশ খেলে। বাংলাদেশকে আপনি কোন জায়গায় দেখেন? বাংলাদেশের শক্তি সামর্থ্য, আমাদের ফুটবল কোথায় দাঁড়িয়ে? অ্যাকচুয়ালি আমাদের ফুটবলটা খুব জনপ্রিয় সারা বাংলাদেশে। বাংলাদেশের অবস্থানটা অবশ্যই আমি মনে করবো মহাদেশে বর্তমানে 1 নম্বর আমার এইজ লেভেল টিমে। যেহেতু আমরা জাতীয় দলের যেহেতু কথা আমরা বলছেন। চ্যাম্পিয়ন হয়েছি আমাদের age এখন level, এখন আমি আমরা মনে করি এখন বর্তমানে 1 নম্বর। আর আমাদের জাতীয় টিমও আমাদের সবসময় ফেভারিট থাকে, যে কোনো টুর্নামেন্টে, সাফ ফুটবল, যে কোনো টুর্নামেন্ট, উপমহাদেশের যে টুর্নামেন্ট আমাদের ফুটবল টিম সব ফেভারিট থাকে। দেখা গেছে যে আমরা সেমিফাইনাল পর্যন্ত খেলছি গত 3-4টা টুর্নামেন্ট। এর ভিতরে আপনার লাস্ট সাপে 2টা সাপে আমাদের অবস্থা ভালো ছিল না। আর যার জন্য আমাদের ফুটবল ফেডারেশন বিভাগে, বিশেষ করে আমাদের ডেভেলপমেন্ট কমিটি আমাদের গ্রাসরুট লেভেল থেকে প্লেয়ার তুলে এনে প্লেয়ার তৈরি করতেছে। সাথে আপনি দেখলেন এই টুর্নামেন্টটা আমাদের এই বাচ্চারা খেলেছে। হ্যাঁ, আমরা ফলাফল দেখেছি। আমি রূপু ভাইয়ের কাছ থেকে যেটা জানতে পারলাম যে সিলেটে আপনি মাত্র 20 দিনের মতো সময় পেয়েছিলেন এই টিমটাকে গড়ে তুলতে। এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল কিনা? মানে আরো বেশি সময় কেন, আমরা যদি আরো ভালোভাবে পরিকল্পনা করে আরেকটু সময় নিয়ে করতাম তাহলে কি? চ্যালেঞ্জ বলতে হলো, চ্যালেঞ্জ তো সবসময় কোচে করতে হয়, যেহেতু এরা সব সবসময় ছিল। আমি আমার কোচিং অভিজ্ঞতায় আমাদের ছেলেদেরকে প্র্যাকটিস করিয়েছি, তাদের কন্ডিশনাল ট্রেনিং আমি করাতে পারি নাই, কিন্তু ওদের ভিতরে অনেক ট্যালেন্ট ছিল ওদের ভিতরে। আমি ওই ট্যালেন্টসই দেখে আমি খুব অবাক হয়েছি, যার জন্য আমার কাজ করতে সুবিধা হয়েছে। ওদেরকে শুধু টেকনিক্যালি ব্রেনগুলো ওদেরকে দিয়েছি, যা ওরাও সহজভাবে গ্রহণ করেছে, যার জন্য গ্রহণ করেছে বিদায় সহজে ওরা বুঝতে পেরেছে বিদায় খেলার মাঠে ওরা মানে ভালো পারফরমেন্স করে। আমি যাচ্ছি শাওন হোসেনের কাছে। এই যে মাঠ ভর্তি দর্শক, গ্যালারি ভর্তি দর্শক, টিভিতে সারা দেশের মানুষ তাকিয়ে আছে টিভির দিকে, এবং তোমরা খেলছো, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছো, এটা একটা বড় চাপ ছিল। এই চাপটা কিভাবে সামলালে মাঠে? মানে কি কৌশলে? এরকম কোনো চাপ কি অনুভব করেছো যে যদি আজকে হেরে যাই কি হবে, বা এত দর্শকের প্রত্যাশা কিভাবে পূরণ করব? আমরা জানি যে খেলোয়াড়দের উপর বিরাট চাপ থাকে। আসলে মানে মানে প্রথমত বলবো যে মানে কোনো আমরা চাপ নিয়ে খেলিনি, কারণ দেশের মাঠে যেহেতু খেলা, অবশ্যই মানে কনফিডেন্স ছিল আমাদের ভালো একটা কিছু করব। আমরা কনফিডেন্সলি মাঠে নেমেছি আর কি। এই 11 জন প্লেয়ার যারা মাঠে খেলেছে তাদের অনেককেই তোমরা চিনতে না। আগে আমি শুনলাম যে 20 দিনের একটা প্রশিক্ষণ ক্যাম্পে তোমরা সুযোগ হয়েছে। তাই এই বোঝাপড়ার জন্য এই সময়টা কি যথেষ্ট ছিল টিমের একটা, সব টিমমেটদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য? আসলে একটা চ্যাম্পিয়নশিপ মানে খেলার আগে মানে খুব কম সময় পেয়েছি। আর সত্যি কথা বলতে আমরা খুব কম সময় পেয়েছি, কিন্তু আমরা প্লেয়াররা সবাই মানে অনেক ট্যালেন্টেড ছিলাম বলে, মানে সবাই ট্যালেন্টেড ছিলাম বলে আমরা মানে এটা হয়েছে। ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আমাদের সাথে। আর কোচ আমাদের যেভাবে বুঝিয়েছেন আমরা ওইভাবে করতে চেষ্টা করছি আর কি। আচ্ছা রূপু ভাই, আপনার কাছে আমি যেই প্রশ্নটা শুরুতে রেখে গিয়েছিলাম, এই যে প্রতিভা আমরা পেলাম এই 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 ম্যাচে, তারা অসাধারণ নৈপুণ্য দেখালো, বিশেষ করে পেনাল্টি শুট আউটে তাদের যেই অসাধারণ প্রজ্ঞার পরিচয় দিয়েছে তারা, যেই যদিও তারা নবীন কিন্তু অভিজ্ঞ প্লেয়ারদের মতো তারা ওইখানে তাদের খেলাগুলো খেলেছে আমরা দেখেছি। এদেরকে নিয়ে পরবর্তী পরিকল্পনা কি বাফু? হ্যাঁ, আমি যেটা বলছিলাম আপনার তাদের যখন আমাদের কিন্তু 2টা টুর্নামেন্টের লক্ষ্য ছিল। একটা হচ্ছে সাফ, এবং জানেন আগামী 14 তারিখে এএফসির একটা টুর্নামেন্ট আছে, সেই টুর্নামেন্টে আন্ডার 16-এ পার্টিসিপেট করার জন্য এই টিমটা। তো আমরা এই টিমটা গঠন করার পর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই খেলাটা খেলবে, এবং পরবর্তীতে এএফসির যে টুর্নামেন্ট সেটা খেলার পরে আমরা তাদেরকে আমাদের যে একাডেমি আছে একাডেমিতে তাদেরকে আমরা রাখবো, রেখে তাদেরকে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে একটা যাতে তাদেরকে আগামী দিনের জাতীয় তারকা হিসাবে তাদেরকে তুলে তোলা যায়। জাতীয় দলের ধরেন এখন যে প্লেয়াররা আছে তাদের তো হয়তো ধাপে ধাপে, আজকে তারা আন্ডার 16-এ খেলছে, 4-5 বছর পরে এখান থেকে দেখা যাবে অনেকগুলি প্লেয়ার আছে যারা হয়তো জাতীয় দলে। ক্রিকেটে কিন্তু আমরা এই ধারাবাহিকতা দেখে আসি, আন্ডার 19 থেকে অনেক খেলোয়াড়ই আমরা পাই যারা জাতীয় দলে পড়ে। এটাতেই আপনারা হয়তো অবশ্যই জানবেন যে আমাদের যে একাডেমিটা আছে, একাডেমিতে কিন্তু আপনার আন্ডার 14, আন্ডার 16 এবং আন্ডার 18 একটা 3টা টিম আছে। এবং সেই সাথে কিছুদিন আগে কোরিয়াতে কিন্তু আমাদের আন্ডার 12 একটা টিম খেলে এসছে,
এবং তারা খুব ভালো রেজাল্টও করেছে। আপনার 4টা ম্যাচ খেলেছে, কোরিয়ার একটা টিমকে হারিয়েছে, একটা টিমের সাথে ড্র করেছে, 2টা ড্র হয়েছে, একটা ম্যাচ তারা আনফরচুনেটলি হেরে গেছে। তো কোরিয়াতে কত বয়সের ছেলেরা গিয়েছিল? আন্ডার 12, যেটা এই যে একদম তারা তো বলতে গেলে শিশু, তো তাদেরকে নিয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট মনে হয় না? difficult কারণ হয়েছে তাদেরকে আবার দেশের বাইরে পাঠানো, এবং না, এটা অভিভাবক- আমাদের কাছে অভিভাবকরা আশ্চর্য কিভাবে লাগলো। দেখেন এটা? প্রথম অবস্থায় আমাদের কাছে মনে হয়েছে অভিভাবকরা কি তাদেরকে ছাড়বেন। আসলে অভিভাবকরা তারা খেলছে, তাদের খেলার প্রতি তাদের এত আগ্রহ, সেটা থেকে তাদেরকে ফিরিয়ে নেওয়ার কোনো রাস্তাই ছিল না। আমার কাছে খুব আশ্চর্য লেগেছে, আপনার যেদিন তারা যাবে তার আগের দিন তাদের বাবা মারা সবাই কিন্তু আপনার আমাদের ফুটবল ফেডারেশন অফিসে এসে বসেছিলেন, তাদের সাথে একটু শেষ দেখাটুকু করি, এবং তাদের মধ্যে যে উৎফুল্লতা আমরা দেখেছি, আসলে আমার কাছে খুব মানে আমিও নিজে Positive exciting মনে হয়েছে। হয়েছে। হ্যাঁ, এটা যে তাদের আগ্রহ, এই যে আন্ডার 12 হলো, এটা কিছুদিন পরে তারা বলতে পারেন 14-এ যাবে, 16-এ যাবে, 18-এ যাবে। তো এই যে খেলোয়াড়দেরকে যদি আমরা সঠিক পরিকল্পনা নিয়ে আগাতে পারি, আমার মনে হয় যে আগামী যে জাতীয় দল গঠিত হবে সেখানে এদের যে ম্যাক্সিমাম খেলোয়াড় এখানে জাতীয় দলে থাকবে। আর তাদের পারফরমেন্সের কথা যদি বলতে হয়, আমি সত্যি এই কথাটুকু বলবো যে যে সাপোর্টটুকু আমরা দেওয়ার চেষ্টা করেছি তাদের জন্য পর্যাপ্ত কিনা আমি সেটা বলবো না, কিন্তু তাদের যে খেলার প্রতি যে এত আগ্রহ এবং তাদের যে কমিটমেন্টের যে মানে সেটাকে আপনার মূল্যায়িত করতেই হবে। প্রতিটা ম্যাচে তারা ধাপে ধাপে ভালো খেলেছে। আমি যাচ্ছি একটু গোলাম জিলানির কাছে। আমরা দেখেছি আমাদের কিশোরদের খেলা, এবং আমি রূপু ভাইয়ের কাছ থেকে জানলাম যে ভবিষ্যৎ পরিকল্পনা। আপনি কি মনে করেন যে এই যে যেই টিমটা খেলেছে এবং শিরোপা জয় করেছে আমাদের জন্য, বাংলাদেশের জন্য, এই টিমটা কত দূর যাবে? আপনার কি মনে হয় যে এইখানের যারা প্রতিভাবান আছে তারা, আমরা দেখেছি যে বাংলাদেশের শিল্প, সাহিত্য, ক্রীড়া ক্ষেত্রে অনেক প্রতিভা আসে, হঠাৎ করে উজ্জ্বল হয়ে ওঠে, কিন্তু তারপরে হারিয়ে যায়। এরা যেন হারিয়ে না যায়, সেটার জন্য কি আপনাদের পরবর্তী কোনো পরিকল্পনা আছে? এই প্রশ্নের উত্তর আমি নিব একটা বিরতি থেকে এসে আপনার কাছে। নিচে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন থেকে। যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, বাংলাদেশে ক্রীড়াঙ্গনে শিল্প সাহিত্যে অনেক প্রতিভা দেখা যায়, তরুণ কিশোররা অনেক সময় প্রতিভার সাক্ষ্য রাখেন, কিন্তু পরবর্তী সময়ে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এরকম উদাহরণ অনেক আছে। এই যে প্রতিভাবান কিশোররা আমাদের শিরোপা নিয়ে আসলো, তারা যেন হারিয়ে না যায়, সেজন্য কি করণীয় বলে আপনি মনে করেন? ফুটবল ফেডারেশনের বলেন বা একজন কোচ হিসাবে আপনারও। এখানে আমি বলবো, আমাদের যে ছেলেগুলো খেলেছে তাদের ভিতরে অনেক ট্যালেন্ট আছে, এটা আমরা সবাই দেখেছি। তো ফুটবল ফেডারেশন অবশ্যই এটা নিয়ে চিন্তা করতেছে, আমি জানি। আর একটু আগে রূপদা বলেছিলেন যে এদের নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ হবে। আমাদের একাডেমি আছে, ফুটবল ফেডারেশনের একাডেমি আছে সিলেটে, তাদেরকে নিয়ে অলরেডি চিন্তা করে ফেলছে যে ওরা যে হারিয়ে না যায় ধরে রাখার জন্য, তাদের পারফরমেন্সটাকে ধরে রাখার জন্য অন্তপক্ষে আমাদের একাডেমি যদি তাদেরকে তুলতে পারে, তারা অদূর ভবিষ্যতে ন্যাশনাল প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠিত হবে। আর আমরা জানি যে ন্যাশনাল টিমের পাইপলাইন হলো আন্ডার 16। তো এখন যদি ওদেরকে ধরে রাখতে পারি, আমরা সাথে তো নার্সিং করতে পারি, গাইড করতে পারি, অবশ্যই এখান থেকে ওদের ভবিষ্যতে ছেলেগুলো ন্যাশনাল টিম খেলবে। আর এই পরিপ্রেক্ষিতে বলবো, অবশ্যই ফুটবল ফেডারেশন এই দিকটার প্রতি নজর রাখতেছে, আমরা জানি। সো এটা অলরেডি রূপদা বলে দিয়েছেন, আমার মনে হয় আমি আবার যাবো রূপদার কাছে। এটা নিয়ে আমি শাওনের কাছে প্রশ্ন রাখছি যে এই যে খেলায় সাফল্য আসলো, এখন কিন্তু দর্শকদের প্রত্যাশা অনেক বেড়ে গেল এবং খেলোয়াড়দেরও দায়িত্ব বেড়ে গেল। এখন সারা দেশের মানুষ চাইবে যে এরকম সাফল্য বারবার আসুক। এটা একটা খেলোয়াড়দের উপর চাপ থাকে। আমরা আমাদের জাতীয় ক্রিকেট দলের উপরেও দেখি, এবং এটা নিয়ে নানা রকম তর্ক বিতর্ক হয় যে সব খেলায় তো জেতা যায় না, তারপর একটা চাপ থাকে। এই যে সারা দেশের মানুষের প্রত্যাশা এই দলটির প্রতি বা তোমাদের প্রতি, এই প্রত্যাশা পূরণে তোমরা কিভাবে কাজ করবে? হ্যাঁ, পরিকল্পনা কি? মানে প্রত্যাশা, মানে কিছু ভালো একটা কিছু করলে অবশ্যই সবার এক্সপেকটেশনটা একটু বেশি থাকে। সো আমরা চেষ্টা করবো যে নেক্সট ডে আর আমাদের যে টুর্নামেন্ট আছে, যে খেলা আছে, আমরা এখন যে মানে ভালো খেলছি এটা যেন আর বেটার করতে পারি, নেক্সট আরো বেটার গেম দিতে পারি, বেটার ভালো মানে ভালো খেলতে পারি, এটা চেষ্টা করবো আমরা। রূপু ভাই, আপনার কাছে একটু আমি যেটা জানতে চাচ্ছি যে আঞ্চলিক ফুটবলে মাঝে মাঝে আমরা ভালো ফল করছি, কিন্তু পুরো সারা দেশের আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের অবস্থান এখন অনেক পিছনে। এই র্যাঙ্কিংটা এগিয়ে আনা সম্ভব, মানে কিভাবে সম্ভব? আপনি কি কোনো আশার আলো দেখাতে পারেন আমাদেরকে?
প্রথমে বলতে হয় আপনার র্যাঙ্কিংটা যত ম্যাচ খেলবেন তার ভিত্তিতে কিন্তু এগিয়ে যায়। এটা আপনারা দেখলেন আচ্ছা, র্যাঙ্কিং কিছুদিন। বাদ দেন, আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন আন্তর্জাতিক ম্যাচে, আপনার বিশ্বকাপ বাছাই পর্বের কথাই যদি বলি, আমরা কখনোই খুব ভালো কিছু করতে পারিনি, আরো ভালো কি করব আমরা? হ্যাঁ, অবশ্যই আমরা চেষ্টা করছি সেটাকে যত বেশি বেশি তাদেরকে ম্যাচ খেলিয়ে। আপনি যদি একটু পিছনের দিকে তাকান দেখবেন যে আমাদের এই যে কমিটিটা আসার পর থেকে ন্যাশনাল টিম কিন্তু প্রচুর ম্যাচ খেলছে। আপনার যে টুর্নামেন্ট যেটা খেলছে তার চাইতেও বেশি ম্যাচ খেলছে তারা, কিন্তু বিভিন্ন দেশের ন্যাশনাল টিমটাকে এনে তাদের এখানে আমাদের এখানে খেলছে। আবার জানেন হয়তো যে অস্ট্রেলিয়ার এগেস্টে আপনার এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের খেলা আছে। তো এই খেলা খেলতে যাওয়ার আগে কিন্তু তারা মালয়েশিয়া টাচ করে আপনার অস্ট্রেলিয়া যাচ্ছে। 26 তারিখে টিম বাইরে যাবে, 29 তারিখে তারা মালয়েশিয়ার সাথে খেলবে প্র্যাকটিস ম্যাচ, তারপর তারা 3 তারিখে গিয়ে খেলবে অস্ট্রেলিয়ার সাথে। তো স্বাভাবিকভাবে যে আমরা চেষ্টা করছি যত বেশি ম্যাচ তাদেরকে খেলিয়ে তাদের যে টেম্পারমেন্টটুকু গ্রো করার জন্য, যখন যে আপনার ম্যাচ খেলতে গেলাম শুধু নিজেকে ঠিক রাখতে পারলাম না, এবং সেই সাথে যত বেশি ম্যাচ খেলবে তারা তাদের নিজেদের অবস্থানটুকু বুঝতে পারবে যে প্রতিপক্ষ থেকে আমরা কতটুকু পিছিয়ে আছি বা কতটুকু আগাচ্ছি। তো এইভাবে যে আপনার যত রূপু বেশি ভাই, আমরা আবারও ভারতের প্রসঙ্গে যদি আসে, আমরা দেখেছি সেখানে ফুটবলকে প্রমোট করার জন্য তারা নানা রকম আয়োজন করেছে। সম্প্রতি বিপিএল ক্রিকেটের মতো ফুটবল লিগ তারা আয়োজন করেছিল, যেখানে কলকাতা চ্যাম্পিয়ন হয়েছে আমরা দেখেছি। এবং সেই খেলাগুলোতে কিন্তু খেলোয়াড়দের উৎসাহ যোগানোর জন্য ফিল্ম স্টার থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী গ্রুপ, নানা দিক থেকে তাদেরকে খেলোয়াড়দের নানা রকম স্পন্সরশিপ থেকে শুরু করে অনেক রকম সহায়তা দেওয়া হয় এই লিগগুলোকে জমজমাট করে তোলার জন্য। মিডিয়াও অনেক ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশে এরকম বড় পরিসরে ফুটবলকে মানুষের সামনে তুলে ধরা, ফুটবলারদেরকে আরো তাদেরকে উৎসাহ দেওয়া এবং তাদের খেলার ক্রীড়া নৈপুণ্য বাড়ানোর জন্য এরকম কোনো পরিকল্পনা কি আপনারা করেছেন? ইন্ডিয়ার ফুটবলটা আসলে তাদের, আপনি দেখবেন যে যেই প্লেয়ারগুলো খেলেছে তারা কিন্তু একেবারে তাদের মূল সময়টুকু পার হয়ে একেবারে শেষ স্টেজে এসে ইন্ডিয়ান লিগে যে আইপিএল বা এই ফুটবল খেলছে। তারপরেও এটা তাদের প্রচুর দর্শক এসছে। আপনি বললেন যে তারকারাও গিয়ে বিভিন্ন তারকারা তারা তাদেরকে সহায়তা করেছে এটাকে যত জনপ্রিয় করা যায়। এটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে দেশের ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তো আমাদের এখানেও এটা নিয়ে এই ধরনের আলাপ আলোচনা চলছে। কিছুদিন আগে হয়তো আমাদের ইংল্যান্ড থেকে হ্যাঁ, তারা এসে কথাবার্তা বলে গিয়েছেন আমাদের প্রেসিডেন্টের সাথে এই ধরনের খেলা আয়োজন করা যায় কিনা। আমার মনে হয় যে এই ধরনের আয়োজনে হয়তো আমাদের দেশের ফুটবল হয়তো আরও খেলোয়াড়রা উৎসাহিত হবে এবং ফুটবল সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখবে। এবং আমাদেরও ফেডারেশনেরও আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে, যেটা বলতে পারেন যে এজ গ্রুপে যে কথাটুকু বলছিলেন জিলানি একটু আগে, যে আমাদের শুধু তাদেরকে তারা এই গ্রুপটাকে তারা কিন্তু আমাদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে, তারা তাদের কাজটুকু করে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে কিভাবে আমি একটু জিলানি ভাইয়ের কাছে যাচ্ছি। নেপালে কাল অনূর্ধ্ব 19-এ বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ভুটানের। আমাদের এই দলটা কেমন করবে, কি প্রত্যাশা আপনার? আমার প্রত্যাশা অনেক, কারণ আমি এই দলটা সম্বন্ধে জানি, প্লেয়ারদের সম্বন্ধে জানি। আমার কোচও ভালো, আমার বন্ধু টিটু, সাথে যে ট্যালেন্ট যে প্লেয়ারগুলো আছে খুবই ট্যালেন্ট। এখানে আমাদের অনেকগুলো ছেলে আমাদের বি লিগে খেলতেছিল। সো আমার প্রত্যাশা আমার কালকে অবশ্যই আমাদের টিম অনেক ভালো করবে। কালকের ম্যাচটাতে ভুটানের সঙ্গে যদি বাংলাদেশের টিমের শক্তির একটা তুলনা করি আমরা, বাংলাদেশ কোন দিক থেকে এগিয়ে কোন দিক থেকে পিছিয়ে? আপনি আমাদের টিম টেকনিক্যালি অনেক ভালো। আমি মনে করি সাইকোলজিক্যালিও ভালো। ভুটান টিম নট ব্যাড, আমি এখন খারাপ বলবো না ভুটান টিমকে। ভুটানও ফুটবলে এগিয়ে আসছে, তবে ওদের থেকে আমরা সব দিক দিয়ে আমরা এগিয়ে আসছি। জি, আমরা একটা বিরতি নিয়ে আসছি, আরো আলোচনা হবে একটা বিরতির পর। নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেটলাইন ঢাকায়। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নানা রকম পরিকল্পনার কথা আপনি বললেন, যে ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য নানা রকম কাজ করছে, কিন্তু সামগ্রিকভাবে আমাদের জাতীয় দলকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য বাফুফে সুনির্দিষ্টভাবে কি কি পদক্ষেপ নিচ্ছে যদি একটু স্পেসিফিক্যালি বলেন আমাদের। হ্যাঁ, জাতীয় দলকে আপনি দেখবেন যে একজন দীর্ঘমেয়াদী ফরেন কোচের আন্ডারে কিন্তু টিমটা খেলছে।
আবার এদের ক্ষেত্রেও আমরা যেটা আপনার ওই দিন খেলার শেষ হওয়ার পরপরে কিন্তু আমাদের প্রেসিডেন্ট সাহেব সহ আমাদের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায় এবং অন্যান্য সদস্যদেরকে নিয়ে আমরা ওই দিনেই কিন্তু এটা নিয়ে আলাপ আলোচনা করেছি, কারণ এটা একটা স্বল্প মেয়াদী আপনার একটা বলতে পারেন যে পরিকল্পনাটুকু তারা বাস্তবায়িত করেছে। এটাকে আর দীর্ঘমেয়াদী করতে হলে কি করার প্রয়োজন, তো তাদেরকে আমরা সহায়তা করার জন্য আমাদের কোচিং স্টাফ যারা আছে তারা খুব ভালো একটা পারফর্ম করেছে, তাদেরকে আরও যাতে সহায়তা করতে পারে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি প্রেসিডেন্ট সাহেব আমরা আলাপ আলোচনা করেছি, সেটা হচ্ছে একজন ফরেন কোচ যদি তাদের সাথে সংযুক্ত করে দেওয়া যায়, যেসব জিনিস হয়তো তারা করছে তাদেরকে আরও গাইড করে যেন এদের যে ভুল ত্রুটিগুলি আছে সেগুলিকে আমাদের দেশে কোচের সাথে একত্রিত হয়ে এগুলিকে খুঁজে বের করে যেন তাদেরকে প্রপার জিনিসগুলি আপনি তাদেরকে ধরিয়ে দিতে পারে, যেটা আগামী দিনে হয়তো তাদেরকে একটা বিরাট ভূমিকা রাখবে তাদের পারফরমেন্সকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এই পরিকল্পনাটুকু আমাদের খুবই জরুরি। আমার মনে হয় যে আপনি একটা জিনিস আপনাকে বলি যে ফুটবল একটা এমন একটা জিনিস, আপনি এই ফুটবলকে প্রমোট করতে হলে সবচেয়ে বেশি দরকার হচ্ছে অর্থ। যত বেশি অর্থ আপনি এখানে ইনভেস্ট করবেন তত বেশি আপনার খেলাধুলার মান বেড়ে আসবে। এই প্রসঙ্গেই আমি একটু গোলাম জিলানী ভাইয়ের কাছে যাচ্ছি যে ফুটবল, বাংলাদেশের ফুটবল, পেশাদার ফুটবল যে অবস্থায় আসে, এখন ফুটবলকে পেশা হিসেবে নেয়ার অবস্থা আছে কিনা, মানে একজন খেলোয়াড় পেশাদার খেলোয়াড় হিসেবে খেলবেন সেই পরিস্থিতি কি আছে? আমি একটু একটা তথ্য আপনাকে একটু যোগ করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন, আপনি বর্ষিয়ান খেলোয়াড় এবং কোচ। আমাদের দেশে এক সময় আমরা দেখেছি আরো 25 বছর আগে বা 30 বছর আগে 18-19 লাখ টাকা এক একজন ফুটবলার এক একটা সিজনে, বা 15 লাখ টাকায় 12 লাখ টাকায় কন্ট্রাক্ট সাইন করতো। সেই সময়টা তো এখন নাই। এখন কি অবস্থা ফুটবলের? আমি বলবো পৃথিবী এগিয়ে গেছে, তো ফুটবলে আমাদের দেশ যে খারাপ তা না, আমাদের দেশের ফুটবল পেশাদারিত্বের জায়গাটা অনেক অনেক বেটার। তো পেশাদারি হিসেবে বলবো যে একসময় ফুটবল প্লেয়ার আমাদের দাদারা খেলেছেন, আমিও খেলেছি, তখন যে 18-20 লাখ টাকা পাইতো এটা অনেক বড় ছিল। এখন যে দেখেন 40 লাখ টাকা পাচ্ছে, তো এখন কিন্তু কম নাই। আচ্ছা, তার মানে পেশাদারিত্বের জায়গাটা এখনো আছে। শুনে অবশ্যই ভালো লাগলো, এটা অনেক বড়। দেখবেন আগামীতে দেখবেন, আগামী বছর দেখবেন যে 50 লাখ টাকা ছাড়িয়ে গেছে। তার মানে এখন পেশা হিসেবে ফুটবল একটা ভালো পেশা হিসেবে দাঁড়াচ্ছে আমাদের, এবং যতদিন না পেশাদারিত্ব না দাঁড়ায় ততদিন তো আপনি ভালো খেলোয়াড় পাবেন এবং তারা টিকে থাকবে না। এইটা অবশ্যই খুব জরুরি। আরেকটা জিনিস আমরা একটা অভিযোগ শুনি সবসময় যে ফুটবলের অর্থ বরাদ্দ কমে যাচ্ছে। রূপু ভাই একটু ইঙ্গিত দিলেন যে আরো যদি অর্থের যোগান আসে তাহলে ভালো ফল পাবো। আপনি কি মনে করেন যে রাষ্ট্রীয়ভাবে যতটুকু সহায়তা বা আর্থিক সহায়তা ফুটবলের পেছনে দেওয়া দরকার ততটা দেওয়া হচ্ছে? অবশ্যই আমরা জানি সবাই ফুটবলটা হলো পৃথিবীর সবচেয়ে বেস্ট গেমস, সবচেয়ে জনপ্রিয়। আপনি দেখেন এবং জনপ্রিয় খেলা, আপনি দেখেন পৃথিবীতে প্রায় 208টা 10টা দেশ ফুটবল খেলতেছে। সো এই ক্ষেত্রে সবাই জনপ্রিয় কিন্তু ফুটবল সবার কাছে। আমাদের দেশে অবশ্য জনপ্রিয় ফুটবল আগে ছিল, আমি মনে করি এখনো আছে। ক্রিকেট অবশ্য ওয়ার্ল্ড কাপ খেলতেছে, আপনি দেখবেন ক্রিকেটে যখন লিগ খেলা হয় কড়া দর্শক হয়, আর ইন্টারন্যাশনাল খেলা হলে দর্শক ভরে যায় না। আমাদের দেশে কিন্তু আপনি দেখেন লিগে কম দর্শক হইলেও আমাদের গ্রামগঞ্জে কিন্তু প্রচুর ধরনের এটার চাহিদা আছে। গ্রামগঞ্জে প্রচুর দর্শক হয়, একটা নর্মাল টুর্নামেন্ট হলেও দর্শকের অভাব হয় না। আমি মনে করি ফুটবল এখনো হারিয়ে যায় নাই, আমাদের ফুটবল অনেক উপরে। আমি একটু শাওনের কাছে একটা প্রশ্ন রাখি। তোমাদের হয়তো তখন জন্মই হয়নি, 80-র দশকের কথা যদি আমি বলি, 90-এর দশকের শুরুর কথা বলি, তখন বাংলাদেশে ফুটবলের স্বর্ণযুগ বললে অত্যুক্তি করা হবে না। তখন ফুটবল ছিল সবচেয়ে জনপ্রিয় খেলা, মানুষ ফুটবল নিয়ে আলোচনা করতো, পত্র পত্রিকা মিডিয়ায় ফুটবলটা বিরাট জায়গা জুড়ে থাকতো। সেই জায়গা এখন নেই। তোমরা কি মনে করো যে ফুটবলকে সেই জায়গায় নিয়ে যাওয়া সম্ভব? আসলে অবশ্যই মানে নিয়ে যাওয়া সম্ভব, যদি আমাদের কিভাবে সম্ভব? আমাদের প্লেয়ারদের মানে চেষ্টা থাকতে হবে, আর পাশাপাশি ফেডারেশন থেকে আমাদের মানে করতে হবে, গাইডলাইন মানে গাইড দিতে হবে ভালো। রূপু ভাই, আপনার কাছে এই প্রশ্নটা কি? আপনি সেই সময়ের প্লেয়ার। আমরা দেখেছি যে এক সময় আবাহনী মোহামেডানের খেলা থাকলে আকাশ ঢেকে যেত পতাকায়। আমরা পত্রিকায় শিরোনাম দেখতাম যে আজ আবাহনী মোহামেডান যুদ্ধ। আমরা দেখতাম যে সারা দেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে আবাহনী মোহামেডান। আমরা এমনও দেখেছি যে চলচ্চিত্রে গান হচ্ছে আবাহনী মোহামেডান নিয়ে, এই থিমের উপর নাটক তৈরি হচ্ছে বিটিভিতে। সেই একটা দিন ছিল। আপনি কি মনে করেন ফুটবলের হারানো সেই স্বর্ণযুগ আবার ফিরে আনা সম্ভব? অবশ্যই। আপনার হয়তো ওই অবস্থানে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে দরকার হচ্ছে আপনার চেষ্টা করতে হবে, কোনো জিনিস চেষ্টা না করলে হয় না। তো আমরা যে সময়টাকে ফুটবল খেলেছি আসলে 40,000 দর্শক সবসময় আমরা মাঠে পেয়েছি। আবাহনী মোহামেডানের ম্যাচে আপনার 10-12 হাজার দর্শক না ঢুকেও বাইরে অবস্থান করেছে, কিন্তু সেই সময়টুকু এখন নেই বলতে পারেন। কিন্তু না থাকলেও কিন্তু সিলেটে যেটা হয়েছে সেটা দেখে আমি কিন্তু আবির্ভূত। এখানে যে নেই এই কথাটা বলবেন, সিলেটের পরিস্থিতিটা একটু। সিলেটের পরিস্থিতিটা আপনার
যত ম্যাচ গিয়েছে তত দর্শক বেড়েছে। ইভেন আমার একটা আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, তখনই আপনাকে পরিষ্কার হবে। ফাইনাল যেদিন হচ্ছে সেদিন আমরা সারাদিনই স্টেডিয়ামে বিভিন্ন কিছু নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। পরবর্তীতে হোটেল থেকে বেরিয়ে যখন 1.5 ঘন্টা আগে স্টেডিয়ামে ঢুকতে যাচ্ছি, আমাদেরকে প্রায় আপনার 1 মাইল আগে আমাদেরকে গাড়ি থেকে নেমে যেতে হয়েছে। এত দর্শক, যার জন্য আপনার গাড়ি নিয়ে যাওয়ার কোনো ইয়ে ছিল না, প্রায় 1 কিলোমিটার দূর থেকে আপনার হেঁটে আসতে হয়েছে। এই দর্শকরা লাইন ধরে মাঠে ঢুকছে। আমি মনে করি ওই দিন যা 20,000 ধারণ ক্ষমতা বলছে, আমার কাছে মনে হয়েছে এখানে 25,000-এর কম লোক হবে না, আরো 5-7 হাজার লোক বাইরে ছিল, যারা পরবর্তীতে আমি দেখেছি যে আপনার মাইকে আমাদেরকে অ্যানাউন্স করতে হয়েছে যে আর ঢোকার জায়গা নেই, দয়া করে আপনারা বাসায় ফিরে যান, টেলিভিশনে খেলা দেখাবে, সেখানে এই যে আপনারা এত খেলা বিপুল দেখুন। পরিমাণ দর্শক, তারা কি আমাদের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে নাকি বাড়তি চাপ ছিল তাদের না উপর? না, আমি বলবো অনুপ্রেরণাই। আমি দেখেছি আপনার তাদের এই অনুপ্রাণিত করেছে বলে আজকে তাদের এই হাতে এই ট্রফি। এবং তাদেরকে আমি বলবো যে তাদেরকে বাহবা না দিয়ে কোনো কারণে আমি দেখছি না। কারণ কি, এই যে আপনার 25,000 দর্শকের সামনে যেভাবে টাইব্রেকার গুলো মেরেছে, আমি রিয়েলি আমি রূপু ভাই, আমরা একটা বিরতি নিয়ে এসে আরো কথা বলবো। একটা বিরতি নিয়ে আসছি, আবারও একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। আমরা দেখেছি যে খেলোয়াড়রা, ফুটবল খেলোয়াড় বলেন, ক্রিকেট খেলোয়াড় বলেন, তারা যখন একটু ভালো করে বা প্রতিভার সাক্ষ্য রাখে, তখন তাদের সামনে নানা রকম হাতছানি আসে ক্লাব পর্যায়ে খেলার জন্য বা নানা রকম বাইরে পেশাদার ফুটবল খেলার জন্য। আপনি কি মনে করেন যে এই যে অনূর্ধ্ব-16 যে দলটা, তারা এখনই পেশাদার ফুটবলের জন্য তৈরি? পেশাদার ফুটবল খেলার জন্য আমি বলবো যে তারা এখনো তৈরি হয়ে ওঠেনি। তাহলে তাদেরকে কিভাবে আপনারা ইয়ে করবেন? হ্যাঁ, এই বিষয়টাকেও আমরা মাথায় রেখে প্রথম দিন যেদিনই আমরা ফাইনাল খেলেছি সেদিনই আমরা একটা নৈশভোজের আয়োজন করা হয়েছিল। আমাদের প্রেসিডেন্ট সাহেব বা আমাদের চেয়ারম্যান সাহেব যারা ছিলেন সহ বোর্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সবাই অনেকেই উপস্থিত ছিলেন। আমরা তাদেরকে একটা জিনিস বোঝাতে চেষ্টা করেছি যে হয়তো তোমাদেরকে এখন অনেক টিম ডাকবে, 2nd ডিভিশন 3rd ডিভিশন খেলা আছে, এরপরে আপনার 1st ডিভিশনের খেলা আছে, 2nd টায়ার প্রফেশনাল লিগের খেলা আছে, হয়তো তোমাদের 2-1 2জন 4জন 5জনকে ডাকতে পারে। কিন্তু তোমরা যদি এখন যাও, হয়তো সাময়িক কিছু বেনিফিট তোমরা পাবা, কিছু অর্থ পেতে পারো, বা হয়তো ভাববা যে এটা বুঝি আমি আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু সেটা যদি না করে, আমরা তাদেরকে বলেছি তোমরা কোথাও খেলার জন্য কোনো মানসিকভাবে প্রস্তুতি নিও না। আগামী 3 বছরের জন্য আমরা তোমাদেরকে একসাথে রাখতে চাই। এখানে আমার একটা প্রশ্ন আছে রূপু ভাই, ওদের কাছে যদি ওরা এখন পেশাদার লিগে খেলতে যায়, ওরা একটা আর্থিক সুবিধা পাবে, সেই আর্থিক সুবিধার ক্ষতিপূরণ মানে সেইটা কি বাফুফে সেইটা কতটুক ওদেরকে কম্পেনসেট করতে পারবে? এটা সাময়িকভাবে আপনার কাছে মনে হবে যে আর্থিক সুবিধাটুকু অনেক বড়, কিন্তু তার জন্য একজন বড় মনে হচ্ছে না। আমি বলছি যে বাফুফের পরিকল্পনা আছে আপনার কাছে না, এটা সারা তার কাছেও মনে হবে এবং অনেকের কাছেই মনে হবে। কিন্তু আমি যেটা বলবো, সে যদি একজন প্রপার ফুটবলার হিসেবে নিজেকে তৈরি করতে পারে, একটা স্টেজে গিয়ে তার পিছনে টাকা কিন্তু দৌড়াবে, যদি সে নিজেকে তৈরি করে নিতে পারে। যারা এখন আছে, আমি বলবো যে এমন প্লেয়ার আছে যারা হয়তো প্রথম অবস্থায় 20,000 টাকা পেয়েছে, এরকম খেলে 30,000 টাকা পেয়েছে। এমনও আছে তাদের মতো খেলোয়াড়রা একটা স্টেজে আসার পরে তাদের পিছনে 30 লক্ষ টাকা দৌড়াচ্ছে, যে 30 লাখ টাকা দিয়ে তাকে কিন্তু নেওয়া যাচ্ছে না। তো আমার তাদের গড়ে ওঠার সময় এই সময়টা ইনভেস্ট করতে হবে। আমি যাচ্ছি একটু আমরা চেষ্টা করছি ফেডারেশন তাদেরকে প্রপারলি তৈরি করে দিতে, তারপর একটা স্টেজে ক্লাবগুলো, বড় বড় ক্লাবগুলো, ঢাকার যে ক্লাবরা আছে তাদেরকে কিনে নিয়ে যাবে আমাদের কাছ থেকে, এরকম একটা পরিকল্পনা আমাদের আছে। আমরা শুনলাম বাফুফের পরিকল্পনা তোমাদেরকে নিয়ে, আমি তোমার পরিকল্পনা শুনতে চাই। ভবিষ্যৎ পরিকল্পনা কি, কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে একজন ফুটবলার হিসেবে গড়ে উঠবে? আসলে অবশ্যই আমার ইচ্ছা আছে যে ভালো একটা প্লেয়ার হওয়া আর ন্যাশনাল লেভেলে সার্ভিস দেওয়া। আর এই জন্য আমি জানি যে এই জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হবে, আর আমি ওই পরিশ্রম করার জন্য রেডি আছি। আর যেই প্রসঙ্গে কথা বলছিলাম যে এখন হয়তো অনেক রকম অফার আসবে বিভিন্ন দলে খেলার জন্য, পেশাদার ফুটবল খেলার জন্য, সেইটা কি তুমি মনে করো যে এখনই সময় সেই ফুটবলে যাওয়া? আসলে আমি মনে করি যে এখনই সময় না, কারণ এখন অনেক কিছু জানার আছে, শেখার আছে। সো আমরা মনে করি যে আমি একসাথে অনেকদিন এক জায়গায় থাকতে চাই, একটা প্রপার একটা গাইডলাইনের মধ্যে থাকতে চাই আর কি। আর এমনিতে আন্তর্জাতিক ফুটবলে কার খেলা তোমার ভালো লাগে, কোন প্লেয়ারকে আইডল মনে হয় যে তার মতো হতে পারলে আমার জীবন সার্থক হবে, এরকম মনে হয় না? আসলে দেশের মধ্যে ভালো লাগে ওয়ালি ফসল ভাইয়ের খেলা, আর বাইরের দেশে মার্সেলোকে ভালো লাগে আর কি।
কি কারণে? তার পজিশনে আমার পজিশন খেলে এই জন্য খুব ভালো লাগে। তার বিষয়ে আমি একটু অ্যাড করে দিই, সে কিন্তু আপনার আন্ডার 14 এজ গ্রুপে খেলেছে কিন্তু। 13-14 হ্যাঁ 13, প্রথম 13-এ খেলেছে, 14-এ খেলেছে, এরপরে সে 16-এ খেললো। তার একটা ভালো একটা ফিউচার আমি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কি বলতে পারেন যে ফুটবল ফেডারেশন তাকে 13 থেকে খুঁজে এনে এই পর্যন্ত তাকে প্রমোট করেছে। আমার মনে হয় যে সে আরও তাকে এগিয়ে নিয়ে যাবে এবং একসময় সে জাতীয় দলের একজন অপরিহার্য খেলোয়াড় হিসাবে নিজেকে তুলে ধরবে। অবশ্যই। আমি একটু গোলাম জিলানী ভাইয়ের কাছে যাচ্ছি। আমরা দেখেছি আগে যে যারা ধরেন একটু ফেমাস হয়ে যায়, এটা শিল্প সাহিত্য ক্রীড়া সব ক্ষেত্রে এটা সত্যি, তাদের সামনে নানা রকম প্রলোভন আসে। একটা তো অর্থের একটা হাতছানি থাকে তাদের উপর, তারপর তারা অচিরেই আবিষ্কার করে যে আমি বিরাট বড় স্টার হয়ে গেছি, তারকা হয়ে গেছে, এবং মিডিয়ার কাভারেজ থেকে শুরু করে নানা রকম আসে। এগুলো অনেক সময় আমাদের প্রতিভাকে নষ্ট করে দেয়। হয়তো খেলোয়াড় বা যার কথা বলছি যিনি স্টার হয়েছেন তিনি নিজেকে ধরে রাখতে পারেন না। একজন কোচ হিসাবে খেলোয়াড়কে খেলার ক্রীড়া নৈপুণ্য শেখানোর পাশাপাশি এই বিষয়গুলো আপনারা কতটুকু গুরুত্ব দেন বা এই বিষয়গুলো সম্পর্কে তাদের গ্রুমিংটা কিভাবে করেন? এটা অ্যাকচুয়ালি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর ওরা শুরু করলো মাত্র, ওরা এখন মানে নবীন স্টার, এখনো সুপারস্টার হয় নাই, বড় হয় নাই। সো ওদেরকে ধৈর্য ধরতে হবে, আর ওদেরকে ধৈর্য ধরে ওদের মানে সম্পূর্ণ একদম পরিপক্ক প্লেয়ার হিসেবে হওয়া আগ পর্যন্ত ওদেরকে ধৈর্য ধরতে হবে। আর যেগুলা ভুল আছে, যেগুলা মিস্টেক আছে, যেগুলা ওরা রপ্ত করতে পারে নাই, 100% রপ্ত করার পরে ওদের পেশায় যাওয়া উচিত। না, আমি জানতে চাচ্ছি যে খেলা তো আপনারা শেখান, আপনি একজন কোচ হিসাবে তাদেরকে মাঠে কিভাবে খেলতে হবে শেখান, তার পাশাপাশি তাদের জীবনযাপন মানে খেলোয়াড় হিসেবে তার আচার আচরণ, তার কোন বিষয়টা বুঝে চলা উচিত, কোনটা মেনে চলা উচিত, কোনটা করা উচিত, ডুজ অ্যান্ড ডোন্টস, এগুলো কি আপনারা কোনো তাদেরকে গ্রুমিং এর পার্ট কিনা? রূপু ভাইও বলতে পারেন। আমি হ্যাঁ, স্বাভাবিকভাবে এটা তো একটা হচ্ছে কি, একজন প্লেয়ার হতে হলে তাকে প্রথমে আপনার একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়। অন্যান্য এমন সাধারণ লোকের মতো তার কিন্তু চলাফেরা হলে হয় না, তাকে নিয়ম করে ট্রেনিং করতে সেগুলো হয়। কি আপনাদের ট্রেনিং এর পার্ট কিনা? অবশ্যই আপনাকে যখন সে একটা একাডেমিতে থাকে তখন কিন্তু তাকে সকাল 6টা থেকে আপনার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তার যে কি করতে হবে সেটা কিন্তু রুটিন মাফিক করতে হয়। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাদের সকলকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ। এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।